আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক জীবনবিজ্ঞান এমসিকিউ মডেল সেট 1 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই যে তোমাদের জন্য আজ থেকে শুরু করে তোমাদের টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত 10টি করে জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞান এমসিকিউ সেট ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পরবর্তীতে তোমরা চাইলে এই সিরিজগুলি টেস্ট পরীক্ষার পরেও কন্টিনিউ করা হবে। তো তোমাদের জন্য ইতিপূর্বেই মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রিভিয়াস ইয়ারের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ আলোচনা করা হয়ে গেছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলি এবং জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের সাজেশন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের আজকের এমসিকিউ সেটের প্রথম প্রশ্ন, অক্সিন হরমোন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? অপশন কতে বলেছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। তো আমরা জানি যে বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটি হচ্ছে জিব্বেরেলিন। ক্ষতে বলেছে নেস্টিক চলনে সাহায্য করে। তো আমরা জানি অক্সিন ট্রপিক চলনে সাহায্য করে, সেজন্য এই অপশনগুলি উত্তর হচ্ছে না। অপশন গতে বলেছে অগ্রস্থ প্রকটতা ঘটায়। তো এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ আমরা জানি অক্সিন একটি উদ্ভিদের যে অগ্রমুকুল রয়েছে সেই অগ্রমুকুলের বৃদ্ধিটাকে ত্বরান্বিত করে এবং পার্শ্বীয় মুকুলগুলো যেগুলো বের হয় সেই পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটাকে বাধাপ্রাপ্ত করে, এবং যদি অগ্রমুকুলটাকে কেটে বাদ দেওয়া হয় তাহলে পার্শ্বীয় মুকুলগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং একটা ঝোপালো শাখা প্রশাখাযুক্ত উদ্ভিদ সৃষ্টি করে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা। এবার অপশন ঘতে বলেছিল এটি নাইট্রোজেনবিহীন জৈব অম্ল। আসলে অক্সিন নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল, সেজন্য উত্তর হয়ে যাবে অপশন গ। তো আমাদের 2 নম্বর প্রশ্নে বলেছে অ্যান্টি কিটোজেনিক হরমোন হলো। অপশন কতে বলেছে ইনসুলিন, অপশন খতে বলেছে গ্লুকাগন, অপশন গতে বলেছে এসটিএইচ এবং অপশন গতে বলেছে প্রোলেকটিন। তো আমরা জানি এই যে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় ইনসুলিনকে, কেননা এই যে ইনসুলিন রয়েছে, ইনসুলিন ফ্যাটের জারণ ক্রিয়াটাতে বাধা সৃষ্টি করে এবং ফ্যাটের জারণ ক্রিয়ায় বাধা সৃষ্টি করে কিটোন বডি উৎপাদনটাকে বন্ধ করে রাখে, সেজন্য এটাকে ইনসুলিনকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। তো তোমরা মনে রাখবে এই যে গ্লুকাগন রয়েছে, গ্লুকাগন ফ্যাটের জারণ ক্রিয়া দ্বারা কিটোন বডি উৎপাদন করতে পারে, সেজন্য ওটাকে বলা হয় কিটোজেনিক হরমোন। আর এই যে এসটিএইচ রয়েছে, এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন, এটাকে কিন্তু বৃদ্ধি পোষক হরমোন বলা হয়। এগুলো মনে রাখবে। এবার দেখে নিব পরের কোশ্চেন। তো আমাদের 1.3 নম্বর কোশ্চেনে বলেছে প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধিমত্তা ইত্যাদি মানসিক গুণাবলী নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো। অপশন কতে বলেছে হাইপোথ্যালামাস, খতে বলেছে পন্স, গতে বলেছে গুরু মস্তিষ্ক এবং ঘতে বলেছে লঘু মস্তিষ্ক। তো আমরা জানি এই যে চিন্তা, বুদ্ধি, স্মৃতি এগুলো নিয়ন্ত্রণ করে মানব মস্তিষ্কের যে অংশটি সেটি হলো গুরু মস্তিষ্ক। তো তোমরা এখান থেকে মনে রাখবে এই যে হাইপোথ্যালামাস সমবেদী এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন আবেগ যেমন ক্ষুধা, হাসি, কান্না এগুলোকে নিয়ন্ত্রণ করে এবং তার সঙ্গে দৈহিক তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। পন্স এটা শ্বাসক্রিয়ার হারটাকে নিয়ন্ত্রণ করে এবং ডেট্রুসোর পেশির সংকোচন ঘটিয়ে মূত্র থেকে সহায়তা করে। আর তোমরা তো সকলেই জানো এই যে লঘু মস্তিষ্ক কিন্তু আমাদের মস্তিষ্কের একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটা দেহের ভারসাম্য রক্ষা করে। এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমাদের দেহের ভারসাম্য রক্ষাকারী মস্তিষ্কের অংশটির নাম কি? তাহলে উত্তর হয়ে যাবে লঘু মস্তিষ্ক। তো দেখে নিব আমরা 1.4 নম্বর কোশ্চেন। তো আমাদের 1.4 নম্বর কোশ্চেনে বলেছে মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো। কতে দিয়েছে দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়। খতে বলেছে জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়। এবার গতে বলেছে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। তো আমরা জানি মিওসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন হয়। একটি ডিপ্লয়েড কোষ থেকে, অর্থাৎ ডিপ্লয়েড জনন কোষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন হয়, ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদন হয়। সেজন্য আমাদের উত্তর হয়ে যাবে অপশন গ। আর অপশন ঘতে দিয়েছিল কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন ঘটে। তো এই যে অপশন ক, খ এবং ঘ এগুলো মাইটোসিস সংক্রান্ত। দেখে নেব আমরা পরের কোশ্চেন। তো আমাদের 1.5 নম্বর কোয়েশ্চেনে বলেছে বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এমন একটি প্রাণীর উদাহরণ হলো। অপশন ক হাইড্রা, অপশন খ মশ, অপশন গ প্ল্যানেরিয়া এবং অপশন ঘ প্লাসমোডিয়াম। তো আমরা সকলেই জানি যে বহু বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে প্লাসমোডিয়াম, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তো এই যে হাইড্রা রয়েছে, হাইড্রা করকোদ্গম সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার করে, মশ রেণু উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে এবং প্ল্যানেরিয়া এটা পুনরুৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে। তো তোমাদের জন্য এই যে পুনরুৎপাদন কি, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা কিন্তু অবশ্যই এই উত্তরটা রেডি করে রাখবে। 1.6 নম্বর কোশ্চেনে বলেছে কোন সময়কালকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল বলা হয়। অপশন ক শৈশবকাল, অপশন খ বয়ঃসন্ধিকাল, অপশন গ যৌবনকাল,
অপশন ঘ বার্ধক্যকাল। তো এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল, এটার উত্তর হয়ে যাবে হচ্ছে বয়ঃসন্ধিকালকে, বা এটাকে কৈশোরকালও বলা যেতে পারে। তো তোমরা মনে রাখবে মনোবিজ্ঞানী গ্রেনভিল স্ট্যানলি তার অ্যাডোলেসেন্স বইতে কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলে উল্লেখ করেছেন। তো এই যে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল, এটাকে নির্ভরশীলতা হ্রাসের সময়কাল এবং মুখ্য বৃদ্ধিকাল হিসেবে গণ্য করা হয়। এবং আরও একটা জিনিস মনে রাখবে যে বয়ঃসন্ধিকালের সঠিক সময়কাল হচ্ছে মোটামুটি 12 থেকে 18 কিংবা 19 বছর বয়স পর্যন্ত। একে 7 নম্বর কোয়েশ্চেন, প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ। কেননা এই যে আমরা বি গুলো দেখতে পাচ্ছি, দুটো বি একই ধরনের রয়েছে, অর্থাৎ এটাও হোমোলোগাস, এবং আর গুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো একই ধরনের, অর্থাৎ দুটোই ছোট হাতের রয়েছে, সেজন্য এগুলো হচ্ছে হোমোলোগাস। তো হোমোলোগাস এরকম হতে পারে যে আমরা দেখতে পেলাম হচ্ছে দুটোই বড় হাতের বি এবং দুটোই বড় হাতের আর, তাহলে কিন্তু সেটা হোমোলোগাস হবে। একের 8 নম্বর কোয়েশ্চেনে বলেছে দ্বিসংকর জননের F2 জনুতে হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে। অপশন ক 1/16 ভাগ, অপশন খ 3/16 ভাগ, অপশন গ 9/16 ভাগ, নাকি অপশন ঘ উপরের কোনোটিই নয়। তো আমরা দেখব হচ্ছে আমাদেরকে বলেছে হচ্ছে হলুদ গোলাকার। এই যে হলুদ গোলাকার, এটা হয়ে যাবে হচ্ছে 9/16 ভাগ। এবার যদি আমাদেরকে বলা হতো যে সবুজ গোলাকার, কি বললাম, সবুজ গোলাকার, কিংবা যদি বলা হতো হলুদ কুঞ্চিত, তাহলে কিন্তু আমাদের এই দুটোর ক্ষেত্রে অর্থাৎ সবুজ গোলাকার এবং হলুদ কুঞ্চিত, এটার ক্ষেত্রে উত্তর হয়ে যেত হচ্ছে 3/16 ভাগ। অর্থাৎ সবুজ গোলাকার 3/16 ভাগ এবং হলুদ কুঞ্চিত 3/16 ভাগ বীজ উৎপন্ন হয়। আর যদি আমাদের কাছে চাওয়া হতো হচ্ছে সবুজ কুঞ্চিত, তাহলে উত্তর আসতো হচ্ছে 1/16 ভাগ। তো তোমরা মনে রাখবে এই যে আমি অন্যান্য অপশনগুলো বললাম, এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আরো একবার ক্লিয়ার করে দিই বিষয়টা। যদি আমাদেরকে F2 জনুতে অর্থাৎ দ্বিসংকর জননের F2 জনুতে হলুদ গোলাকার বীজের সংখ্যা কত হবে সেটা নির্ণয় করতে বলে, তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে 9/16 ভাগ। এবার যদি বলা হয় সবুজ গোলাকার বীজ, তাহলে হয়ে যাবে হচ্ছে 3/16 ভাগ। হলুদ কুঞ্চিত, তবুও হয়ে যাবে 3/16 ভাগ। এবং যদি বলা হয় যে সবুজ কুঞ্চিত, তাহলে হয়ে যাবে হচ্ছে 1/16 ভাগ। 1.9 নম্বর কোয়েশ্চেনে বলেছে নিচের কোনটি অটোজমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ। তো অপশন কতে দিয়েছে হিমোফিলিয়া, অপশন খতে দিয়েছে বর্ণান্ধতা, অপশন গতে থ্যালাসেমিয়া এবং অপশন ঘতে দিয়েছে মিনামাটা। তো আমরা জানি হচ্ছে এই যে অটোজমাল প্রচ্ছন্ন জিন দ্বারা বাহিত রোগ, সেটা হয়ে যাবে হচ্ছে থ্যালাসেমিয়া। আর যদি আমাদেরকে বলা হতো এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তাহলে কিন্তু উত্তর হয়ে যেত হচ্ছে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। আর এই যে মিনামাটা রোগটা রয়েছে, তোমরা সকলেই নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে পারদ দূষণের ফলে হতে পারে। একের 10 নম্বর কোয়েশ্চেন, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্তকরণ। আচ্ছা, এখানে মতো প্রতিপাদ্যটি শনাক্ত করো। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই যে পার্থেনিয়াম আমাদের দেশীয় বিভিন্ন যে প্রজাতিগুলো, সেই প্রজাতিগুলোকে ক্ষতিগ্রস্ত করছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম হচ্ছে, সেজন্য এটার উত্তর হয়ে যাবে হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। যেহেতু দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম, সেজন্য উত্তর হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। যদি একই প্রজাতির মধ্যে সংগ্রাম হতো, যেমন হচ্ছে একটি পুকুরে বিভিন্ন যে রুই মাছগুলো আছে, সেই রুই মাছগুলো খাবারের জন্য সংগ্রাম করতে পারে, সেটাকে বলা হবে তখন অন্তঃপ্রজাতি সংগ্রাম। এবার এই যে প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম, এটা আসলে হচ্ছে আমাদেরকে তো নিশ্চয়ই বেঁচে থাকতে গেলে রোদ ঝড় বৃষ্টি এগুলোর সঙ্গেও সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। তো এই যে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সঙ্গে আমরা সংগ্রাম করে বেঁচে থাকি, এটাকে বলা হচ্ছে প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। তো এবার আমরা দেখে নেব হচ্ছে 11 নম্বর যে কোশ্চেনটা রয়েছে। তো এই যে একের 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা হলেন। তো এই যে কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা, এটা হয়ে যাবে অপারিন। আমাদের 12 নম্বর কোশ্চেন, ক্যাকটাসের স্থূল রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে বলে। তো এটা উত্তর হয়ে যাবে ফাইলোক্লেট। আমরা জানি হচ্ছে ক্যাকটাসের যে স্থূল রসালো পাতার মতো যে চ্যাপ্টা সবুজ কাণ্ড, তো সেটাকে আমরা বলি হচ্ছে পর্ণকাণ্ড বা ফাইলোক্লেট। তো দেখে নিব আমরা 13 নম্বর যে কোশ্চেনটা রয়েছে। তো আমাদের 13 নম্বর কোশ্চেনে বলেছে পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় তা হলো। তো আমরা জানি হচ্ছে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট ব্যাধি, এই যে রোগটা, এই রোগটা হতে পারে। তো তোমাদেরকে একটু আগে বলেছিলাম এই যে মিনামাটা হচ্ছে পারদ দূষণের ফলে হতে পারে। এই যে ব্ল্যাক লাং ডিজিজ, এই ব্ল্যাক লাং ডিজিজ বা অ্যানথ্রেকোসিস, এটা হচ্ছে যে শ্রমিকরা কয়লার খনিতে কাজ করে, সেই কয়লার খনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুস সংক্রান্ত একটা রোগ হচ্ছে ব্ল্যাক লাং ডিজিজ। আর এই যে ক্লোরোসিস, এটা উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, যে উদ্ভিদের
উদ্ভিদটা যে স্থানে জন্মায় সেই স্থানে যদি নাইট্রোজেন, লোহা, ম্যাগনেসিয়াম এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো যদি যথেষ্ট কম মাত্রায় থাকে তাহলে পাতার যে ক্লোরোফিল সেই ক্লোরোফিলটা সংশ্লেষিত হতে পারে না এবং পাতা অল্প দিনের মধ্যেই হলুদ রঙের হয়ে যেতে পারে। তো এই যে রোগটা এই রোগটাকে তখন বলা হয় হচ্ছে ক্লোরোসিস। তাহলে আমরা বলবো হচ্ছে এই যে পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে সৃষ্ট রোগ সেটা হচ্ছে ব্ল্যাক ফুট ব্যাধি। 14 নম্বর কোয়েশ্চেনে বলেছে নাইট্রোজেন সংবন্ধনকারী উৎসেচকটি হলো, তো এই যে নাইট্রোজেন সংবন্ধনকারী উৎসেচক এটার উত্তর হয়ে যাবে হচ্ছে নাইট্রোজিনেজ। তো আমাদের আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্নে বলেছে যে মেগা ডাইভার্সিটি নেশন বলা হয় যে দেশটিকে সেটি চিহ্নিত করো। তো আমরা বলবো হচ্ছে মেগা ডাইভার্সিটি নেশন হলো হচ্ছে ভারতবর্ষ। আসলে যে দেশের মধ্যে জীববৈচিত্র্য অত্যধিক বেশি সেই দেশগুলোকে বলা হয় মেগা ডাইভার্সিটি নেশন। সারা পৃথিবীতে এরকম 17টি মেগা ডাইভার্সিটি নেশন রয়েছে। তো এই ভারতবর্ষ ছাড়াও উল্লেখযোগ্য যে মেগা ডাইভার্সিটি নেশন যেমন হচ্ছে অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, তারপরে হচ্ছে ইন্দোনেশিয়া, এরকম আরও অনেক কিন্তু মেগা ডাইভার্সিটি নেশন রয়েছে। তো তোমরা মেগা ডাইভার্সিটি নেশন হিসেবে ভারতের নামটা মনে রাখবে অবশ্যই। তো আমাদের আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।